হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 14, সেন্টার স্টেট রিলেশনস। অধ্যায় 14, কেন্দ্র রাজ্য সম্পর্ক, পার্ট -2, ইফেক্টস অফ এমার্জেন্সিস। জরুরি অবস্থার প্রভাব। The center state financial relations in normal times describe the above undergo changes during emergencies. These are as follows. স্বাভাবিক সময়ে কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক উপরে বর্ণিত জরুরি অবস্থার সময় পরিবর্তন হয়। এগুলি নিম্নরূপ: ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা। While the proclamation of national emergency under Article 352 is in operation, the President can modify the constitutional distribution of revenues between the center and the states. This means that the President can either reduce or cancel the transfer of finances, both tax sharing and grants in aid, from the center to the states. Such modification continues till the end of the financial year in which the emergency ceases to operate. জাতীয় জরুরি অবস্থা ঘোষণা অনুচ্ছেদ 352 এর অধীনে কার্যকর হওয়ার সময় রাষ্ট্রপতি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে রাজস্বের সাংবিধানিক বণ্টন সংশোধন করতে পারেন। এর অর্থ হল রাষ্ট্রপতি কেন্দ্র থেকে রাজ্যগুলিতে অর্থ স্থানান্তর, ট্যাক্স ভাগাভাগি এবং অনুদান সহায়তা উভয়ই হ্রাস বা বাতিল করতে পারেন। এই ধরনের পরিবর্তন আর্থিক বছরের শেষ পর্যন্ত চলতে থাকে, যেখানে জরুরি অবস্থা কাজ বন্ধ করে দেয়। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, আর্থিক জরুরি। While the proclamation of financial emergency under Article 360 is in operation, the center can give directions to the states to observe the specified canons of financial propriety, to reduce the salaries and allowances of all class of persons serving in the state, and to reserve all money bills and other financial bills for the consideration of the President. আর্থিক জরুরি অবস্থা ঘোষণা অনুচ্ছেদ 360 এর অধীনে কার্যকর হওয়ার সময় কেন্দ্র রাজ্যগুলিকে নির্দেশ দিতে পারে আর্থিক সত্ত্বের নির্দিষ্ট নিয়মগুলি পর্যবেক্ষণ করতে, রাজ্যে কর্মরত সকল শ্রেণীর ব্যক্তিদের বেতন ও ভাতা হ্রাস করা এবং রাষ্ট্রপতির বিবেচনার জন্য সমস্ত অর্থ বিল এবং অন্যান্য আর্থিক বিল সংরক্ষণ করা। ট্রেন্ডস ইন সেন্টার স্টেট রিলেশনস। কেন্দ্র রাজ্য সম্পর্কের প্রবণতা। Till 1967, the center state relations by and large were smooth due to one-party rule at the center and in most of the states. In 1967 elections, the Congress party was defeated in 9 states and its position at the center became weak. This changed political scenario heralded a new era in the center state relations. The non-Congress governments in the states opposed the increasing centralization and intervention of the central government. They raised the issue of state autonomy and demanded more powers and financial resources to the states. This caused tensions and conflicts in center-state relations. 1967 সাল পর্যন্ত কেন্দ্রে এবং বেশিরভাগ রাজ্যে একদলীয় শাসনের কারণে কেন্দ্র রাজ্য সম্পর্ক মসৃণ ছিল। 1967 সালের নির্বাচনে কংগ্রেস পার্টি 9টি রাজ্যে পরাজিত হয় এবং কেন্দ্রে তার অবস্থান দুর্বল হয়ে পড়ে। এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে। রাজ্যগুলির কংগ্রেস সরকারগুলি কেন্দ্রীয় সরকারের ক্রমবর্ধমান কেন্দ্রীকরণ এবং হস্তক্ষেপের বিরোধিতা করেছিল। তারা রাষ্ট্রীয় স্বায়ত্তশাসনের বিষয়টি উত্থাপন করে এবং রাজ্যগুলির কাছে আরও ক্ষমতা এবং আর্থিক সংস্থান দাবি করেছিল। এতে কেন্দ্র রাজ্য সম্পর্কে উত্তেজনা ও দ্বন্দ্ব সৃষ্টি হয়। টেনশন আর ইন সেন্টার স্টেট রিলেশনস। কেন্দ্র রাজ্য সম্পর্কের উত্তেজনাপূর্ণ এলাকা। The issues which created tensions and conflicts between the center and states are. কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে যে বিষয়গুলি উত্তেজনা এবং দ্বন্দ্ব তৈরি করেছিল তা হল: 1. Mode of appointment and dismissal of governor, 2. Discriminatory and partisan role of governors, 3. Imposition of precedent, as rule for partisan interests, 4. Deployment of central forces in the states to maintain law and order,
5. Preservation of state bills for the consideration of the President. 6. Discrimination in financial allocations to the states. 7. Role of Planning Commission in approving state projects. 8. Management of All India Service (IAS, IPS, and IFS). 9. Use of electronic media for political purposes. 10. Appointment of Enquiry Commissions against the Chief Ministers. 11. Sharing of finances between Centre and States. And 12. Encroachment by the Centre on the State List. 1. গভর্নরের নিয়োগ ও বরখাস্তের পদ্ধতি। 2. গভর্নরদের বৈষম্যমূলক এবং পক্ষপাতমূলক ভূমিকা। 3. দলীয় স্বার্থে রাষ্ট্রপতির শাসন জারি। 4. আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্যগুলিতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন। 5. রাষ্ট্রপতির বিবেচনার জন্য রাষ্ট্রীয় বিল সংরক্ষণ। 6. রাজ্যগুলিতে আর্থিক বরাদ্দে বৈষম্য। 7. রাষ্ট্রীয় প্রকল্প অনুমোদনে পরিকল্পনা কমিশনের ভূমিকা। 8. সর্বভারতীয় পরিষেবাগুলির ব্যবস্থাপনা (IAS, IPS এবং IFS). 9. রাজনৈতিক উদ্দেশ্যে ইলেকট্রনিক মিডিয়ার ব্যবহার। 10. মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত কমিশন নিয়োগ। 11. অর্থ ভাগাভাগি কেন্দ্র ও রাজ্যের মধ্যে এবং 12. রাজ্যের তালিকায় কেন্দ্র দ্বারা সীমাবদ্ধতা। The issues in center-state relations have been under consideration since the May 1960. In this direction, the following developments have taken place. কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়গুলি 1960-এর দশকের মাঝামাঝি থেকে বিবেচনাধীন রয়েছে। এই দিক থেকে নিম্নলিখিত উন্নয়ন ঘটেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন, প্রশাসনিক সংস্কার কমিশন। The central government appointed a 6-member Administrative Reforms Commission (ARC) in 1966 under the chairmanship of Morarji Desai, followed by K. Hanumanthaya. Its terms of reference included, among others, the examination of center-state relations. In order to examine thoroughly the various issues in center-state relations, the ARC constituted a study team under MC. Setalvad. On the basis of the report of this study team, the ARC finalized its own report and submitted it to the central government in 1969. It made 22 recommendations for improving the center-state relations. কেন্দ্রীয় সরকার 1966 সালে মোরারজি দেশাই এর পরে কে হনুমন্থায় এর সভাপতিত্বে একটি 6 সদস্যের প্রশাসনিক সংস্কার কমিশন (ARC) নিযুক্ত করে। এর রেফারেন্সের শর্তাবলীর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অন্যদের মধ্যে কেন্দ্র রাজ্য সম্পর্কের পরীক্ষা। কেন্দ্র রাজ্য সম্পর্কের বিভিন্ন বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্য ARC-MC এর অধীনে একটি গবেষণা দল গঠন করেছিল। সেটালভাদ। এই অধ্যয়ন দলের রিপোর্টের ভিত্তিতে ARC তার নিজস্ব প্রতিবেদন চূড়ান্ত করে এবং 1969 সালে কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেয়। এটি কেন্দ্র রাজ্য সম্পর্ক উন্নয়নের জন্য 22টি সুপারিশ করেছিল। The important recommendations are, গুরুত্বপূর্ণ সুপারিশগুলি হল, establishment of an inter-state council under Article 263 of the Constitution. সংবিধানের 263 অনুচ্ছেদের অধীনে একটি আন্তঃরাষ্ট্রীয় পরিষদ প্রতিষ্ঠা। Appointment of persons having long experience in public life and administration and non-partisan attitude as governors. জনজীবন ও প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ এবং গভর্নর হিসেবে নির্দলীয় মনোভাব। ডেলিগেশন অফ পাওয়ার্স টু দি ম্যাক্সিমাম এক্সটেন্ট টু দি স্টেটস। রাজ্যগুলিকে সর্বাধিক পরিমাণে ক্ষমতা অর্পণ। ট্রান্সফারিং অফ মোর ফাইন্যান্সিয়াল রিসোর্সেস টু দি স্টেটস টু রিডিউস দেয়ার ডিপেন্ডেন্সি আপন দি সেন্টার। কেন্দ্রের উপর নির্ভরতা কমাতে রাজ্যগুলিতে আরও আর্থিক সংস্থান হস্তান্তর করা। Deployment of central armed forces in the states either on their request or otherwise. তাদের অনুরোধে বা অন্যথায় রাজ্যগুলিতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন। No action was taken by the central government on the recommendations of the ARC. ARC-র সুপারিশে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নেয়নি। রাজামান্নার কমিটি। রাজমান্নার কমিটি। In 1969, the Tamil Nadu government DMK appointed a 3-member committee under the chairmanship of Dr. P.V. Rajamannar to examine the entire question of center-state relations and to suggest amendments to the constitution so as to secure utmost autonomy to the states. The committee submitted its report to the Tamil Nadu government in 1971.
1969 সালে তামিলনাড়ু সরকার ডিএমকে ডক্টর পিভির সভাপতিত্বে একটি 3 সদস্যের কমিটি নিযুক্ত করে রাজামান্নার কেন্দ্র রাজ্য সম্পর্কের পুরো প্রশ্নটি পরীক্ষা করতে এবং রাজ্যগুলিকে সর্বোচ্চ স্বায়ত্তশাসন নিশ্চিত করার জন্য সংবিধানে সংশোধনের পরামর্শ দেওয়ার জন্য। কমিটি 1971 সালে তামিলনাড়ু সরকারের কাছে রিপোর্ট পেশ করে। The committee identified the reasons for the prevailing unitary trends tendencies of centralization in the country. They include certain provisions in the constitution which confer special powers on the center, one-party rule both at the center and in the states, inadequacy of states' fiscal resources and consequent dependence on the center for financial assistance, and the institution of central planning and the role of the planning commission. কমিটি দেশে বিরাজমান একক প্রবণতা কেন্দ্রীকরণের প্রবণতা কারণ চিহ্নিত করেছে। তাদের অন্তর্ভুক্ত সংবিধানের কিছু বিধান যা কেন্দ্রকে বিশেষ ক্ষমতা প্রদান করে, কেন্দ্র এবং রাজ্য উভয় ক্ষেত্রেই একদলীয় শাসন, রাজ্যগুলির আর্থিক সংস্থানগুলির অপর্যাপ্ততা এবং এর ফলে আর্থিক সহায়তার জন্য কেন্দ্রের উপর নির্ভরশীলতা এবং কেন্দ্রীয় পরিকল্পনার প্রতিষ্ঠান এবং পরিকল্পনা কমিশনের ভূমিকা। The important recommendations of the committee are as follows: an interstate council should be set up immediately. Finance commission should be made a permanent body. Planning commission should be disbanded and its place should be taken by a statutory body. Articles 356, 357 and 365 dealing with precedent as rule should be totally omitted. The provision that the state ministry holds office during the pleasure of the governor should be omitted. Certain subjects of the union list and the concurrent list should be transferred to the state list. The residuary powers should be allocated to the states, and all India Service, IAS, IPS and IFS should be abolished. কমিটির গুরুত্বপূর্ণ সুপারিশগুলি নিম্নরূপ: অবিলম্বে একটি আন্তঃরাজ্য পরিষদ গঠন করা উচিত। অর্থ কমিশনকে একটি স্থায়ী সংস্থা করতে হবে। পরিকল্পনা কমিশন ভেঙে দেওয়া উচিত এবং এর স্থান একটি সংবিধিবদ্ধ সংস্থা দ্বারা নেওয়া উচিত। ধারা 356, 357 এবং 365 রাষ্ট্রপতির শাসনের সাথে ডিল করা সম্পূর্ণভাবে বাদ দেওয়া উচিত। গভর্নরের সন্তুষ্টির সময় রাজ্য মন্ত্রক অফিসে থাকে এমন বিধান বাদ দেওয়া উচিত। ইউনিয়ন তালিকা এবং সমবর্তী তালিকার কিছু বিষয় রাজ্য তালিকায় স্থানান্তর করা উচিত। অবশিষ্ট ক্ষমতা রাজ্যগুলিতে বরাদ্দ করা উচিত এবং সর্বভারতীয় পরিষেবাগুলি IAS, IPS এবং IFS বাতিল করা উচিত। The central government completely ignored the recommendations of the রাজামান্নার কমিটি। কেন্দ্রীয় সরকার রাজামান্নার কমিটির সুপারিশ সম্পূর্ণরূপে উপেক্ষা করে। আনন্দপুর সাহেব রিজলিউশন, আনন্দপুর সাহেব রেজুলেশন। In 1973, the Akali Dal adopted a resolution containing both political and religious demands in a meeting held at Anandpur Sahib in Punjab. The resolution, generally known as Anandpur Sahib Resolution, demanded that the centre's jurisdiction should be restricted only to defense, foreign affairs, communications, and currency, and the entire residuary powers should be vested in the states. It stated that the constitution should be made federal in the real sense and should ensure equal authority and representation to all the states at the center. 1973 সালে আকালি দল পাঞ্জাবের আনন্দপুর সাহেবে অনুষ্ঠিত সভায় রাজনৈতিক ও ধর্মীয় উভয় দাবি সম্বলিত একটি প্রস্তাব গৃহীত হয়। রেজলিউশন, সাধারণত আনন্দপুর সাহেব রেজলিউশন নামে পরিচিত, দাবি করেছিল যে কেন্দ্রের এখতিয়ার শুধুমাত্র প্রতিরক্ষা, বিদেশী বিষয়, যোগাযোগ এবং মুদ্রার মধ্যে সীমাবদ্ধ করা উচিত এবং সমস্ত অবশিষ্ট ক্ষমতা রাজ্যগুলিতে ন্যস্ত করা উচিত। এতে বলা হয়েছে যে সংবিধানকে প্রকৃত অর্থে ফেডারেল করা উচিত এবং কেন্দ্রে সমস্ত রাজ্যের সমান কর্তৃত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা উচিত। ওয়েস্ট বেঙ্গল মেমোরান্ডাম, পশ্চিমবঙ্গ স্মারকলিপি। In 1977, the West Bengal government, led by the Communists, published a memorandum on center-state relations and sent to the central government. The memorandum inter alia suggested the following: the word union in the constitution should be replaced by the word federal. The jurisdiction of the center should be confined to defense, foreign affairs,
currency, communications and economic coordination, III, all other subjects including the residuary should be vested in the states. IV, Articles 356 and 357, President S rule and 360, Financial emergency, should be repealed. V, State S consent should be made obligatory for formation of new states or reorganization of existing states. VI, of the total revenue raised by the center from all sources, 75% should be allocated to the states. VII, Rajya Sabha should have equal powers with that of the Lok Sabha, and VII, there should be only central and state service and the All India service should be abolished. 1977 সালে পশ্চিমবঙ্গ সরকার কমিউনিস্টদের নেতৃত্বে কেন্দ্র রাজ্য সম্পর্কের উপর একটি স্মারকলিপি প্রকাশ করে এবং কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়। অন্যান্য বিষয়ের সাথে স্মারকলিপিতে নিম্নলিখিত পরামর্শ দেওয়া হয়েছে। সংবিধানে ইউনিয়ন শব্দটি ফেডারেল শব্দ দ্বারা প্রতিস্থাপিত হওয়া উচিত। কেন্দ্রের এখতিয়ার প্রতিরক্ষা, বৈদেশিক বিষয়, মুদ্রা, যোগাযোগ এবং অর্থনৈতিক সমন্বয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। III, অবশিষ্টাংশ সহ অন্যান্য সমস্ত বিষয় রাজ্যগুলিতে ন্যস্ত করা উচিত। IV, ধারা 356 এবং 357, রাষ্ট্রপতির শাসন, এবং 360, আর্থিক জরুরি অবস্থা, বাতিল করা উচিত। ভি, নতুন রাজ্য গঠন বা বিদ্যমান রাজ্যগুলির পুনর্গঠন জন্য রাজ্যের সম্মতি বাধ্যতামূলক করা উচিত। VI, সমস্ত উৎস থেকে কেন্দ্র যে মোট রাজস্ব সংগ্রহ করে তার 75% রাজ্যগুলিতে বরাদ্দ করা উচিত। VII, রাজ্যসভার লোকসভার সমান ক্ষমতা থাকা উচিত, এবং VII, শুধুমাত্র কেন্দ্রীয় এবং রাজ্য পরিষেবাগুলি থাকা উচিত এবং সর্বভারতীয় পরিষেবাগুলি বাতিল করা উচিত। The central government did not accept the demands made in the memorandum. কেন্দ্রীয় সরকার স্মারকলিপিতে দেওয়া দাবিগুলি মানেনি। সরকারিয়া কমিশন In 1983, the central government appointed a 3-member commission on central-state relations under the chairmanship of R.S. Sarkaria, a retired judge of the Supreme Court. The commission was asked to examine and review the working of existing arrangements between the center and states in all spheres and recommend appropriate changes and measures. It was initially given 1 year to complete its work, but its term was extended 4 times. It submitted its report in 1988. 1983 সালে কেন্দ্রীয় সরকার আর.এস-এর সভাপতিত্বে কেন্দ্র রাজ্য সম্পর্কের উপর 3 সদস্যের কমিশন নিযুক্ত করেছিল। সরকারিয়া, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো। কমিশনকে সমস্ত ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বিদ্যমান ব্যবস্থাগুলির কাজ পরীক্ষা ও পর্যালোচনা করতে এবং উপযুক্ত পরিবর্তন ও ব্যবস্থার সুপারিশ করতে বলা হয়েছিল। প্রাথমিকভাবে এর কাজ শেষ করতে 1 বছর সময় দেওয়া হলেও 4 বার মেয়াদ বাড়ানো হয়। এটি 1988 সালে এটির প্রতিবেদন জমা দেয়। The Commission did not favor structural changes and regarded the existing constitutional arrangements and principles relating to the institutions basically sound. But it emphasized on the need for changes in the functional or operational aspects. It observed that federalism is more a functional arrangement for cooperative action than a static institutional concept. It outrightly rejected the demand for curtailing the powers of the center and stated that a strong center is essential to safeguard the national unity and integrity which is being threatened by the vociferous tendencies in the body politic. However, it did not equate strong center with centralization of powers. It observed that over-centralization leads to blood pressure at the center and anemia at the periphery. কমিশন কাঠামোগত পরিবর্তনের পক্ষে ছিল না এবং প্রতিষ্ঠানগুলির সাথে সম্পর্কিত বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থা এবং নীতিগুলিকে মূলত উপযুক্ত বলে মনে করে। তবে এটি কার্যকরী বা কার্যক্ষম দিকগুলিতে পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। এটি পর্যবেক্ষণ করেছে যে ফেডারেলিজম একটি স্থির প্রাতিষ্ঠানিক ধারণার চেয়ে সমবায় কর্মের জন্য একটি কার্যকরী ব্যবস্থা। এটি কেন্দ্রের ক্ষমতা হ্রাস করার দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে জাতীয় ঐক্য ও অখণ্ডতা রক্ষার জন্য একটি শক্তিশালী কেন্দ্র অপরিহার্য যা দেহের রাজনীতিতে বিচ্ছিন্ন প্রবণতা দ্বারা হুমকির সম্মুখীন হচ্ছে। যাইহোক, এটি ক্ষমতার কেন্দ্রীকরণের সাথে শক্তিশালী কেন্দ্রের সমতুল্য করেনি।
এটি পর্যবেক্ষণ করেছে যে অতিরিক্ত কেন্দ্রীকরণ কেন্দ্রে রক্তচাপ এবং পরিধিতে রক্তাল্পতার দিকে পরিচালিত করে। The Commission made 247 recommendations to improve center-state relations. The important recommendations are mentioned below. কেন্দ্র রাজ্য সম্পর্ক উন্নয়নে কমিশন 247টি সুপারিশ করেছে। গুরুত্বপূর্ণ সুপারিশগুলি নিচে উল্লেখ করা হল। A permanent inter-state council called the Inter-Governmental Council should be set up under Article 263. 263 অনুচ্ছেদের অধীনে আন্তঃসরকারি পরিষদ নামে একটি স্থায়ী আন্তঃরাষ্ট্রীয় পরিষদ গঠন করা উচিত। 2. Article 356 President S rule should be used very sparingly, in extreme cases as a last resort when all the available alternatives fail. অনুচ্ছেদ 356 রাষ্ট্রপতির শাসন খুব সংযতভাবে ব্যবহার করা উচিত, চরম ক্ষেত্রে একটি শেষ অবলম্বন হিসাবে যখন সমস্ত উপলব্ধ বিকল্প ব্যর্থ হয়। 3. The institution of all India service should be further strengthened and some more such service should be created. সর্বভারতীয় পরিষেবাগুলির সংস্থাকে আরও শক্তিশালী করা উচিত এবং এই জাতীয় আরও কিছু পরিষেবা তৈরি করা উচিত। 4. The residuary powers of taxation should continue to remain with the Parliament, while the other residuary powers should be placed in the concurrent list. করের অবশিষ্ট ক্ষমতা সংসদের কাছে থাকা উচিত, যখন অন্যান্য অবশিষ্ট ক্ষমতাগুলি সমবর্তী তালিকায় রাখা উচিত। 5. When the President withholds his assent to the state bills, the reasons should be communicated to the state government. রাষ্ট্রপতি যখন রাষ্ট্রীয় বিলগুলিতে তার সম্মতি স্থগিত রাখেন, তখন কারণগুলি রাজ্য সরকারের কাছে জানানো উচিত। 6. The National Development Council (NDC) should be renamed and reconstituted as the National Economic and Development Council (NEDC). ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল (NDC) এর নাম পরিবর্তন করে ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল (NEDC) হিসাবে পুনর্গঠন করা উচিত। 7. The zonal councils should be constituted afresh and reactivated to promote the spirit of federalism. ফেডারেলিজমের চেতনাকে উন্নীত করার জন্য জোনাল কাউন্সিলগুলিকে নতুন করে গঠন করতে হবে এবং পুনরায় সক্রিয় করতে হবে। The center should have powers to deploy its armed forces even without the consent of states. However, it is desirable that the states should be consulted. কেন্দ্রের কাছে তার সশস্ত্র বাহিনী মোতায়েন করার ক্ষমতা থাকা উচিত, এমনকি রাজ্যগুলির সম্মতি ছাড়াই। তবে রাজ্যগুলির সাথে পরামর্শ করা বাঞ্ছনীয় নয়। The center should consult the states before making a law on a subject of the concurrent list. সমসাময়িক তালিকার একটি বিষয়ে আইন করার আগে কেন্দ্রের উচিত রাজ্যগুলির সাথে পরামর্শ করা। 10. The procedure of consulting the chief minister in the appointment of the state governor should be prescribed in the constitution itself. রাজ্যের গভর্নর নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সাথে পরামর্শ করার পদ্ধতিটি সংবিধানেই নির্ধারিত হওয়া উচিত। 11. The net proceeds of the corporation tax may be made permissibly shareable with the states. কর্পোরেশন করের নেট আয় রাজ্যগুলির সাথে অনুমতিযোগ্যভাবে ভাগ করা যেতে পারে। 12. The governor cannot dismiss the council of ministers so long as it commands a majority in the assembly. গভর্নর মন্ত্রী পরিষদকে ততক্ষণ বরখাস্ত করতে পারবেন না যতক্ষণ না এটি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার আদেশ দেয়। 13. The governor's term of 5 years in a state should not be disturbed except for some extremely compelling reasons. একটি রাজ্যে 5 বছরের রাজ্যপালের মেয়াদ কিছু অত্যন্ত বাধ্যতামূলক কারণ ছাড়া বিরক্ত করা উচিত নয়। 14. No commission of inquiry should be set up against a state minister unless a demand is made by the parliament. সংসদে দাবি না করা পর্যন্ত প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কোনো তদন্ত কমিশন গঠন করা উচিত নয়। 15. The surcharge on income tax should not be levied by the center except for a specific purpose and for a strictly limited period. একটি নির্দিষ্ট উদ্দেশ্যে এবং কঠোরভাবে সীমিত সময়ের জন্য ছাড়া কেন্দ্র দ্বারা আয়করের উপর সারচার্জ ধার্য করা উচিত নয়। 16. The present division of functions between the Finance Commission and the Planning Commission is reasonable and should continue. অর্থ কমিশন এবং পরিকল্পনা কমিশনের মধ্যে কারাগুলির বর্তমান বিভাজন যুক্তিসঙ্গত এবং এটি চালিয়ে যাওয়া উচিত।
17. Steps should be taken to uniformly implement the three language formula in its true spirit. 3 ভাষার সূত্রকে তার প্রকৃত চেতনায় অভিন্নভাবে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া উচিত। 18. Autonomy for radio and television but decentralization in their operations. রেডিও এবং টেলিভিশনের জন্য কোন স্বায়ত্তশাসন নেই কিন্তু তাদের কার্যক্রমে বিকেন্দ্রীকরণ। 19. No change in the role of Rajya Sabha and Center as power to reorganize the states. রাজ্যগুলি পুনর্গঠন জন্য রাজ্যসভা এবং কেন্দ্রের ক্ষমতার ভূমিকায় কোনো পরিবর্তন হয়নি। 20. The Commissioner for Linguistic Minorities should be activated. ভাষাগত সংখ্যালঘুদের জন্য কমিশনারকে সক্রিয় করতে হবে। The central government has implemented 180 out of 247 recommendations of the Sarkaria Commission. The most important is the establishment of the Interstate Council in 1990. কেন্দ্রীয় সরকার সরকারিয়া কমিশনের 180টি 247টির মধ্যে সুপারিশ বাস্তবায়ন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 1990 সালে আন্তঃরাষ্ট্রীয় কাউন্সিলের প্রতিষ্ঠা। পাংলি কমিশন, পুঞ্চি কমিশন। The second Commission on Center-State Relations was set up by the Government of India in April 2007 under the chairmanship of Madan Mohan Pangli, former Chief Justice of India. 27 It was required to look into the issues of center-state relations keeping in view the sea changes that have taken place in the polity and economy of India since the Sarkaria Commission had last looked at the issue of center-state relations over 2 decades ago. ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি মদন মোহন পুঞ্চির সভাপতিত্বে 2007 সালের এপ্রিল মাসে ভারত সরকার দ্বারা কেন্দ্র রাজ্য সম্পর্কের উপর দ্বিতীয় কমিশন গঠন করা হয়েছিল। সরকারিয়া কমিশন 2 দশক আগে কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়টিকে শেষবার দেখার পর থেকে ভারতের রাজনীতি ও অর্থনীতিতে যে পরিবর্তনগুলি ঘটেছে তা দেখুন। The terms of reference of the Commission were as follows. The Commission was required to examine and review the working of the existing arrangements between the Union and states as per the Constitution of India, the healthy precedents being followed, various pronouncements of the courts in regard to powers, functions and responsibilities in all spheres including legislative relations, administrative relations, role of governors, emergency provisions, financial relations, economic and social planning, Panchayati Raj institutions, sharing of resources including interstate river water and recommend such changes or other measures as may be appropriate keeping in view the practical difficulties. কমিশনের শর্তাবলী নিম্নরূপ ছিল। কমিশনকে ভারতের সংবিধান অনুযায়ী ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে বিদ্যমান ব্যবস্থার কাজ, যে স্বাস্থ্যকর নজিরগুলি অনুসরণ করা হচ্ছে, এর বিভিন্ন ঘোষণাগুলি পরীক্ষা করা এবং পর্যালোচনা করার প্রয়োজন ছিল। আইন প্রণয়ন সম্পর্ক, প্রশাসনিক সম্পর্ক, গভর্নরের ভূমিকা, জরুরি বিধান, আর্থিক সম্পর্ক, অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান, আন্তঃরাজ্য নদীর জল সহ সম্পদের ভাগাভাগি সহ সমস্ত ক্ষেত্রে ক্ষমতা, কার্যাবলী এবং দায়িত্ব সংক্রান্ত আদালত এবং সুপারিশ করে ব্যবহারিক অসুবিধাগুলি বিবেচনায় রেখে উপযুক্ত পরিবর্তন বা অন্যান্য ব্যবস্থা। In examining and reviewing the working of the existing arrangements between the Union and states and making recommendations as to the changes and measures needed, the Commission was required to keep in view the social and economic developments that have taken place over the years, particularly over the last 2 decades, and have due regard to the scheme and framework of the Constitution. Such recommendations were also needed to address the growing challenges of ensuring good governance for promoting the welfare of the people whilst strengthening the unity and integrity of the country, and of availing emerging opportunities for sustained and rapid economic growth for alleviating poverty and illiteracy in the early decades of the new millennium. ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে বিদ্যমান ব্যবস্থাগুলির কার্যকারিতা পরীক্ষা এবং পর্যালোচনা করার এবং প্রয়োজনীয় পরিবর্তন এবং ব্যবস্থাগুলির জন্য সুপারিশ করার ক্ষেত্রে কমিশনকে বছরের পর বছর ধরে সংঘটিত সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নগুলিকে বিবেচনায় রাখার প্রয়োজন ছিল, বিশেষ করে গত 2 দশক ধরে, এবং সংবিধানের স্কিম এবং কাঠামোর প্রতি যথাযথ সম্মান রয়েছে।
দেশের একতা ও অখণ্ডতাকে শক্তিশালী করার সাথে সাথে জনগণের কল্যাণ প্রসারের জন্য সুশাসন নিশ্চিত করার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এবং প্রথম দিকে দারিদ্র্য ও নিরক্ষরতা দূর করার জন্য টেকসই ও দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির উদীয়মান সুযোগগুলি গ্রহণের জন্য এই ধরনের সুপারিশগুলির প্রয়োজন ছিল। নতুন সহস্রাব্দের দশক while examining and making its recommendations on the above, the Commission was required to have particular regard, but not limit its mandate to the following. উপরোক্ত বিষয়ে পরীক্ষা করার এবং সুপারিশ করার সময় কমিশনকে বিশেষভাবে বিবেচনা করার প্রয়োজন ছিল, কিন্তু তার আদেশ নিম্নলিখিতগুলির মধ্যে সীমাবদ্ধ নয়। The role, responsibility and jurisdiction of the center vis-a-vis states during major and prolonged outbreaks of communal violence, caste violence or any other social conflict leading to prolonged and escalated violence. সাম্প্রদায়িক সহিংসতা, জাতিগত সহিংসতা বা দীর্ঘায়িত এবং বর্ধিত সহিংসতা দিকে নিয়ে যাওয়া অন্য কোনো সামাজিক সংঘাতের প্রধান এবং দীর্ঘায়িত প্রাদুর্ভাবের সময় রাজ্যগুলির তুলনায় কেন্দ্রের ভূমিকা, দায়িত্ব এবং এখতিয়ার। The role, responsibility and jurisdiction of the center vis-a-vis states in the planning and implementation of the mega projects like the interlinking of rivers, that would normally take 15-20 years for completion and hinge vitally on the support of the states. নদীগুলির আন্তঃসংযোগের মতো মেগা প্রকল্পগুলির পরিকল্পনা এবং বাস্তবায়নে রাজ্যগুলির তুলনায় কেন্দ্রের ভূমিকা, দায়িত্ব এবং এখতিয়ার, যা সাধারণত 15-20 বছর সময় নেয় এবং এটির উপর গুরুত্বপূর্ণভাবে নির্ভর করে। রাজ্যগুলির সমর্থন। The role, responsibility and jurisdiction of the center vis-a-vis states in promoting effective devolution of powers and autonomy to Panchayati Raj institutions and local bodies including the autonomous bodies under the 6th schedule of the Constitution within a specified period of time. একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে স্বায়ত্তশাসিত সংস্থাগুলি সহ পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এবং স্থানীয় সংস্থাগুলিতে ক্ষমতা এবং স্বায়ত্তশাসনের কার্যকর হস্তান্তর প্রচারে রাজ্যগুলির তুলনায় কেন্দ্রের ভূমিকা, দায়িত্ব এবং এখতিয়ার। The role, responsibility and jurisdiction of the center vis-a-vis states in promoting the concept and practice of independent planning and budgeting at the district level. জেলা স্তরে স্বাধীন পরিকল্পনা ও বাজেটের ধারণা ও অনুশীলনের প্রচারে রাজ্যগুলির তুলনায় কেন্দ্রের ভূমিকা, দায়িত্ব এবং এখতিয়ার। The role, responsibility and jurisdiction of the center vis-a-vis states in linking central assistance of various kinds with the performance of the states. কেন্দ্রের ভূমিকা, দায়িত্ব এবং এখতিয়ার রাজ্যগুলির পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের কেন্দ্রীয় সহায়তাকে রাজ্যগুলির কার্যকারিতার সাথে সংযুক্ত করার ক্ষেত্রে। The role, responsibility and jurisdiction of the center in adopting approaches and policies based on positive discrimination in favor of backward states. পশ্চাৎপদ রাজ্যগুলির পক্ষে ইতিবাচক বৈষম্যের ভিত্তিতে পন্থা এবং নীতি গ্রহণে কেন্দ্রের ভূমিকা, দায়িত্ব এবং এখতিয়ার। The impact of the recommendations made by the 8-12 Finance Commissions on the fiscal relations between the center and the states, especially the greater dependence of the states on the devolution of funds from the center. কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের উপর 8 থেকে 12তম অর্থ কমিশনের সুপারিশগুলির প্রভাব, বিশেষ করে কেন্দ্র থেকে তহবিল হস্তান্তরের উপর রাজ্যগুলির বৃহত্তর নির্ভরতা। The need and relevance of separate tax on the production and on the sales of goods and service subsequent to the introduction of value-added tax regime. মূল্য সংযোজন কর ব্যবস্থা প্রবর্তনের পরবর্তীতে উৎপাদন এবং পণ্য ও পরিষেবার বিক্রয়ের উপর পৃথক করের প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা। The need for freeing interstate trade in order to establish a unified and integrated domestic market as also in the context of the reluctance of state governments to adopt the relevant Sarkaria Commission, its recommendation in Chapter XVII of its report. একটি সমন্বিত এবং সমন্বিত দেশীয় বাজার প্রতিষ্ঠার জন্য আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য মুক্ত করার প্রয়োজন এবং সেই সঙ্গে রাজ্য সরকারগুলির প্রতিবেদনের XVII অধ্যায় প্রাসঙ্গিক সরকারিয়া কমিশনের সুপারিশ গ্রহণ করতে অনিচ্ছার প্রেক্ষাপটে।
The need for setting up a central law enforcement agency empowered to take up suo investigation of crimes having interstate and/or international ramifications with serious implications on national security. একটি কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা গঠনের প্রয়োজনীয়তা যা জাতীয় নিরাপত্তার উপর গুরুতর প্রভাব সহ আন্তঃরাজ্য এবং অথবা আন্তর্জাতিক প্রভাব রয়েছে এমন অপরাধগুলির স্বয়ংক্রিয় তদন্ত করার ক্ষমতাপ্রাপ্ত। The feasibility of a supporting legislation under Article 355 for the purpose of suo deployment of central forces in the states if and when the situation so demands. 355 ধারার অধীনে একটি সহায়ক আইনের সম্ভাব্যতা যা পরিস্থিতির প্রয়োজন হলে এবং যখন রাজ্যগুলিতে স্বয়ংক্রিয়ভাবে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করার উদ্দেশ্যে। The Commission submitted its report to the government in April 2010. In finalizing the 1456-page report in 7 volumes, the Commission took extensive help from the Sarkaria Commission report, the National Commission to Review the Working of the Constitution (NCRWC) report and the Second Administrative Reforms Commission report. However, in a number of areas, the Commission report differed from the Sarkaria Commission recommendations. কমিশন 2010 সালের এপ্রিল মাসে সরকারের কাছে তার রিপোর্ট পেশ করে। 1456 পৃষ্ঠার রিপোর্ট চূড়ান্ত করতে 7 খণ্ডে কমিশন সরকারিয়া কমিশন রিপোর্ট সংবিধানের কাজ পর্যালোচনা করার জন্য জাতীয় কমিশন এনসিআরডব্লিউসি রিপোর্ট থেকে ব্যাপক সহায়তা নেয়। দ্বিতীয় প্রশাসনিক সংস্কার কমিশন রিপোর্ট। যাই হোক, বেশ কয়েকটি ক্ষেত্রে কমিশনের প্রতিবেদন সরকারিয়া কমিশনের সুপারিশের সাথে ভিন্ন। After examining at length the issues raised in its terms of reference and the related aspects in all their hues and shades, the Commission came to the conclusion that cooperative federalism will be the key for sustaining India's unity, integrity and social and economic development in future. The principles of cooperative federalism thus may have to act as a practical guide for Indian polity and governance. তার শর্তাবলীতে উত্থাপিত সমস্যাগুলি এবং তাদের সমস্ত রং এবং ছায়ায় সংশ্লিষ্ট দিকগুলি দীর্ঘভাবে পরীক্ষা করার পরে কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সমবায় ফেডারেলিজম ভারতের একতা, অখণ্ডতা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হবে। ভবিষ্যতে এইভাবে সমবায় ফেডারেলিজমের নীতিগুলিকে ভারতীয় রাজনীতি ও শাসন ব্যবস্থার জন্য একটি ব্যবহারিক নির্দেশিকা হিসাবে কাজ করতে হতে পারে। In all, the Commission made over 310 recommendations touching upon several significant areas in the working of center-state relations. The important recommendations are mentioned below. সব মিলিয়ে কমিশন 310টিরও বেশি সুপারিশ করেছে, কেন্দ্র রাজ্য সম্পর্কের কাজের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্পর্শ করেছে। গুরুত্বপূর্ণ সুপারিশগুলি নিচে উল্লেখ করা হল। To facilitate effective implementation of the laws on list II subjects, it is necessary that some broad agreement is reached between the Union and states before introducing legislation in Parliament on matters in the concurrent list. তালিকা II বিষয়ের আইনগুলির কার্যকর প্রয়োগের সুবিধার্থে সমকালীন তালিকার বিষয়ে সংসদে আইন প্রবর্তনের আগে ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে কিছু বিস্তৃত চুক্তি করা প্রয়োজন। 2. The Union should be extremely restrained in asserting parliamentary supremacy in matters assigned to the states. Greater flexibility to states in relation to subjects in the state list and transferred items in the concurrent list is the key for better center-state relations. রাজ্যগুলিকে অর্পিত বিষয়ে সংসদীয় আধিপত্য নিশ্চিত করার ক্ষেত্রে ইউনিয়নকে অত্যন্ত সংযত হতে হবে। রাজ্য তালিকার বিষয়গুলির ক্ষেত্রে রাজ্যগুলির জন্য বৃহত্তর নমনীয়তা এবং সমকালীন তালিকায় স্থানান্তরিত আইটেমগুলি কেন্দ্র রাজ্য সম্পর্কের জন্য চাবিকাঠি। 3. The Union should occupy only that many of subjects in concurrent or overlapping jurisdiction which are absolutely necessary to achieve uniformity of policy in demonstrable national interest. ইউনিয়নের শুধুমাত্র সমসাময়িক বা ওভারল্যাপিং এখতিয়ারের অনেকগুলি বিষয় দখল করা উচিত যা প্রদর্শনযোগ্য জাতীয় স্বার্থে নীতির অভিন্নতা অর্জনের জন্য একেবারে প্রয়োজনীয়। 4. There should be a continuing auditing role for the Interstate Council in the management of matters in concurrent or overlapping jurisdiction.
সমসাময়িক বা ওভারল্যাপিং এখতিয়ারের বিষয়গুলির ব্যবস্থাপনায় আন্তঃরাষ্ট্রীয় কাউন্সিলের জন্য একটি অব্যাহত নিরীক্ষণ ভূমিকা থাকা উচিত। 5. The period of 6 months is prescribed in Article 201 for state legislature to act when the bill is returned by the President can be made applicable for the President also to decide on assenting or withholding assent to a state bill reserved for consideration of the President. রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত একটি রাষ্ট্রীয় বিলে সম্মতি বা সম্মতি স্থগিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতি যখন বিলটি ফেরত দেন তখন রাষ্ট্রীয় আইনসভার জন্য কাজ করার জন্য 201 অনুচ্ছেদে নির্ধারিত 6 মাসের সময়কাল রাষ্ট্রপতির জন্যও প্রযোজ্য হতে পারে। 6. Parliament should make a law on the subject of entry 14 of list right treaty making and implementing it through parliamentary legislation to streamline the procedures involved. The exercise of the power obviously cannot be absolute or unchartered in view of the federal structure of legislative and executive powers. সংসদের উচিত তালিকা এর এন্ট্রি 14 এর বিষয়ে একটি আইন প্রণয়ন করা, সংসদ তৈরি করা এবং সংসদীয় আইন প্রণয়নের মাধ্যমে এটি বাস্তবায়ন, জড়িত পদ্ধতিগুলিকে সহজতর করার জন্য। আইন প্রণয়ন ও নির্বাহী ক্ষমতার ফেডারেল কাঠামোর পরিপ্রেক্ষিতে ক্ষমতার প্রয়োগ স্পষ্টতই নিরঙ্কুশ বা অপরিবর্তিত হতে পারে না। 7. Financial obligations and its implications on state finances arising out of treaties and agreements should be a permanent term of reference to the Finance Commissions constituted from time to time. আর্থিক বাধ্যবাধকতা এবং চুক্তির ফলে উদ্ভূত রাষ্ট্রীয় অর্থের উপর এর প্রভাবগুলি সময়ে সময়ে গঠিত অর্থ কমিশনগুলির রেফারেন্সের একটি স্থায়ী মেয়াদ হওয়া উচিত। While selecting governors, the central government should adopt the following strict guidelines as recommended in the Sarkaria Commission report and follow its mandate in letter and spirit. গভর্নর বাছাই করার সময় কেন্দ্রীয় সরকারকে সরকারিয়া কমিশনের রিপোর্টে সুপারিশকৃত নিম্নলিখিত কঠোর নির্দেশিকাগুলি গ্রহণ করা উচিত এবং অক্ষরে অক্ষরে তার আদেশ অনুসরণ করা উচিত। He should be eminent in some walk of life. জীবনের কিছু ক্ষেত্রে তাকে বিশিষ্ট হতে হবে। He should be a person from outside the state. তাকে রাজ্যের বাইরের একজন ব্যক্তি হতে হবে। He should be a detached figure and not too intimately connected with the local politics of the state. তিনি একজন বিচ্ছিন্ন ব্যক্তিত্ব হতে হবে এবং রাজ্যের স্থানীয় রাজনীতির সাথে খুব বেশি ঘনিষ্ঠভাবে যুক্ত হবেন না। He should be a person who has not taken to great by politics generally and particularly in the recent past. তিনি এমন একজন ব্যক্তি হতে হবে যিনি সাধারণভাবে এবং বিশেষ করে সাম্প্রতিক অতীতে খুব বেশি রাজনীতি গ্রহণ করেননি। 9. Governors should be given a fixed tenure of 5 years and their removal should not be at the sweet will of the government at the center. গভর্নরদের 5 বছরের একটি নির্দিষ্ট মেয়াদ দেওয়া উচিত এবং তাদের অপসারণ কেন্দ্রে সরকারের মিষ্টি ইচ্ছায় হওয়া উচিত নয়। 10. The procedure laid down for impeachment of president, mutatis mutandis can be made applicable for impeachment of governors as well. রাষ্ট্রপতির অভিশংসনের জন্য যে পদ্ধতি নির্ধারণ করা হয়েছে তা গভর্নরদের অভিশংসনের জন্য প্রযোজ্য হতে পারে। 11. Article 163 does not give the governor a general discretionary power to act against or without the advice of his council of ministers. In fact, the area for the exercise of discretion is limited and even in this limited area, his choice of action should not be arbitrary or fanciful. It must be a choice dictated by reason, activated by good faith and tempered by caution. অনুচ্ছেদ 163 গভর্নরকে তার মন্ত্রী পরিষদের পরামর্শের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে কাজ করার জন্য একটি সাধারণ বিবেচনামূলক ক্ষমতা দেয় না। প্রকৃতপক্ষে বিচক্ষণতার অনুশীলনের ক্ষেত্র সীমিত এবং এই সীমিত ক্ষেত্রেও তার পছন্দের কাজটি স্বেচ্ছাচারী বা কল্পনাপ্রসূত হওয়া উচিত নয়। এটি অবশ্যই যুক্তি দ্বারা নির্দেশিত একটি পছন্দ হতে হবে, সরল বিশ্বাস দ্বারা সক্রিয় এবং সতর্কতার দ্বারা মেজাজ। 12. In respect of bills passed by the Legislative Assembly of a state, the governor should take the decision within 6 months whether to grant assent or to reserve it for consideration of the president.
একটি রাজ্যের বিধানসভা দ্বারা পাশ করা বিলগুলির ক্ষেত্রে রাজ্যপালকে 6 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যে সম্মতি দেওয়া হবে নাকি রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণ করা হবে। 13. On the question of governor's role in appointment of chief minister in the case of an hung assembly, it is necessary to lay down certain clear guidelines to be followed as constitutional conventions. These guidelines may be as follows. একটি ঝুলন্ত বিধানসভার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিয়োগে রাজ্যপালের ভূমিকার প্রশ্নে সাংবিধানিক সম্মেলন হিসাবে অনুসরণ করার জন্য কিছু স্পষ্ট নির্দেশিকা স্থাপন করা প্রয়োজন। এই নির্দেশিকা নিম্নরূপ হতে পারে: The party or combination of parties which commands the wide support in the legislative assembly should be called upon to for the government. যে দল বা দলগুলির সংমিশ্রণ আইনসভায় ব্যাপক সমর্থনের নির্দেশ দেয় তাদের সরকারের জন্য আহ্বান করা উচিত। If there is a pre-poll alliance or coalition, it should be created one political party, and if such coalition obtains a majority, leader of such coalition shall be called by the governor to for the government. যদি একটি প্রাক নির্বাচন জোট বা জোট থাকে তবে এটিকে একটি রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করা উচিত এবং যদি এই জাতীয় জোট সংখ্যাগরিষ্ঠতা পায় তবে এই জাতীয় জোটের নেতাকে গভর্নর দ্বারা সরকারের জন্য ডাকা হবে। In case no party or pre-poll coalition has a clear majority, governor should select the chief minister in the order preference indicated here. যদি কোনো দল বা প্রাক নির্বাচন জোটের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না থাকে তবে রাজ্যপালের উচিত এখানে নির্দেশিত ক্রম পছন্দ অনুসারে মুখ্যমন্ত্রী নির্বাচন করা। The group of parties which had pre-poll alliance commanding the largest number. যে দলগুলির মধ্যে প্রাক নির্বাচন জোট সবচেয়ে বেশি সংখ্যায় ছিল। The largest single party staking a claim to form the government with the support of others. বৃহত্তম একক দল অন্যদের সমর্থন নিয়ে সরকার গঠনের দাবিদার। A post-electoral coalition with all partners joining the government. একটি নির্বাচনোত্তর জোট সরকারে যোগদানকারী সকল অংশীদারদের সাথে। A post-electoral alliance with some parties joining the government and the remaining including independents supporting the government from outside. একটি নির্বাচনোত্তর জোট সরকারে যোগদানকারী কিছু দলের সাথে এবং অবশিষ্ট সহ স্বতন্ত্ররা বাইরে থেকে সরকারকে সমর্থন করে। 14. On the question of dismissal of a chief minister, the governor should invariably insist on the chief minister proving his majority on the floor of the house, for which he should prescribe a time limit. একজন মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করার প্রশ্নে রাজ্যপালের অবশ্যই মুখ্যমন্ত্রীকে হাউসের মেঝেতে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য জোর দেওয়া উচিত, যার জন্য তাকে একটি সময়সীমা নির্ধারণ করা উচিত। 15. The governor should have the right to sanction for prosecution of a state minister against the advice of the council of ministers if the cabinet decision appears to the governor to be motivated by bias in the face of overwhelming material. গভর্নরের মন্ত্রিপরিষদের পরামর্শের বিরুদ্ধে কোনো প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়ার অধিকার থাকা উচিত যদি মন্ত্রিসভা সিদ্ধান্তে রাজ্যপালকে অপ্রতিরোধ্য উপাদানের মুখে পক্ষপাতিত্বের দ্বারা অনুপ্রাণিত বলে মনে হয়। 16. The convention of governors acting as chancellors of universities and holding other statutory positions should be done away with. His role should be confined to the constitutional provisions only. বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর হিসাবে কাজ করা এবং অন্যান্য বিধিবদ্ধ পদে অধিষ্ঠিত গভর্নরদের সম্মেলন বাতিল করা উচিত। তার ভূমিকা শুধু সাংবিধানিক বিধানের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। 17. When an external aggression or internal disturbance paralyzes the state administration, creating a situation of a potential breakdown of the constitutional machinery of the state, all alternative courses available to the Union for discharging its paramount responsibility under Article 355 should be exhausted to contain the situation, and the exercise of the power under Article 356 should be limited strictly to rectifying a failure of the constitutional machinery in the state. যখন একটি বাহ্যিক আগ্রাসন বা অভ্যন্তরীণ অশান্তি রাজ্য প্রশাসনকে পঙ্গু করে দেয় যা রাষ্ট্রের সাংবিধানিক যন্ত্রের একটি সম্ভাব্য ভাঙ্গনের পরিস্থিতি তৈরি করে,
তখন ৩৫৫ অনুচ্ছেদের অধীনে তার সর্বোচ্চ দায়িত্ব পালনের জন্য ইউনিয়নের কাছে উপলব্ধ সমস্ত বিকল্প কোর্সগুলি শেষ করা উচিত পরিস্থিতি এবং ৩৫৬ অনুচ্ছেদের অধীনে ক্ষমতার প্রয়োগ কঠোরভাবে সীমাবদ্ধ হওয়া উচিত একটি রাষ্ট্রে সাংবিধানিক যন্ত্রের ব্যর্থতা সংশোধন করার জন্য। 18 On the question of invoking Article 356 in case of failure of constitutional machinery in states, suitable amendments are required to incorporate the guidelines set forth in the landmark judgment of the Supreme Court in SR. Bomai v. Union of India 1994. This allowed remove possible misgivings in this regard on the part of states and help in smoothing center-state relations. রাজ্যগুলিতে সাংবিধানিক যন্ত্রের ব্যর্থতার ক্ষেত্রে ৩৫৬ অনুচ্ছেদ চালু করার প্রশ্নে এসআরতে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ে উল্লিখিত নির্দেশিকাগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য উপযুক্ত সংশোধনের প্রয়োজন। বোমাই ভি. ইউনিয়ন অফ ইন্ডিয়া 1994। এটি রাজ্যগুলির পক্ষ থেকে এই বিষয়ে সম্ভাব্য ভ্রান্তি দূর করবে এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক মসৃণ করতে সহায়তা করবে। 19 Given the strict parameters now set for invoking the emergency provisions under Articles 352 and 356 to be used only as a measure of last resort and the duty of the Union to protect states under Article 355, it is necessary to provide a constitutional or legal framework to deal with situations which require central intervention but do not warrant invoking the extreme steps under Articles 352 and 356. Providing the framework for localized emergency allowed ensure that the state government can continue to function and the assembly allowed not have to be dissolved while providing a mechanism to let the central government respond to the issue specifically and locally. The imposition of local emergency is fully justified under the mandate of Article 355 read with entry 2A of List I and entry AC of List II of the 78th Schedule. অনুচ্ছেদ ৩৫২ এবং ৩৫৬ এর অধীনে জরুরি বিধানগুলিকে শুধুমাত্র শেষ অবলম্বন হিসাবে ব্যবহার করার জন্য এখন যে কঠোর পরামিতিগুলি সেট করা হয়েছে এবং ৩৫৫ অনুচ্ছেদের অধীনে রাজ্যগুলিকে রক্ষা করার জন্য ইউনিয়নের কর্তব্য তা প্রদান করা প্রয়োজন। সাংবিধানিক বা আইনি কাঠামো এমন পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য যার জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন হয় কিন্তু ৩৫২ এবং ৩৫৬ ধারার অধীনে চরম পদক্ষেপ নেওয়ার পরোয়ানা দেয় না। স্থানীয় জরুরি অবস্থা এর কাঠামো প্রদান করা নিশ্চিত করবে যে রাজ্য সরকার কাজ চালিয়ে যেতে পারে এবং বিধানসভা থাকবে না। কেন্দ্রীয় সরকারকে বিশেষভাবে এবং স্থানীয়ভাবে সমস্যাটির প্রতিক্রিয়া জানাতে একটি ব্যবস্থা প্রদান করার সময় দ্রবীভূত করা। সপ্তম তফসিলের তালিকা আই এর এন্ট্রি 2 এবং তালিকা আই এর এন্ট্রি 1 সহ পঠিত ধারা ৩৫৫ এর ম্যান্ডেটের অধীনে স্থানীয় জরুরি অবস্থা আরোপ সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গত। 20 Suitable amendments to Article 263 are required to make the Interstate Council a credible, powerful and fair mechanism for management of interstate and center-state difference. আন্তঃরাজ্য পরিষদকে আন্তঃরাজ্য এবং কেন্দ্র রাজ্য পার্থক্য পরিচালনার জন্য একটি বিশ্বাসযোগ্য, শক্তিশালী এবং ন্যায্য ব্যবস্থা করার জন্য ধারা 263 এর উপযুক্ত সংশোধন প্রয়োজন। 21 The zonal councils should meet at least twice a year with an agenda proposed by states concerned to maximize coordination and promote harmonization of policies and action having interstate ramification. The Secretariat of a strengthened interstate council can function as the Secretariat of the zonal councils as well. আঞ্চলিক পরিষদগুলিকে বছরে অন্তত দুবার একটি এজেন্ডা সহ সংশ্লিষ্ট রাজ্যগুলির দ্বারা প্রস্তাবিত একটি এজেন্ডা নিয়ে মিলিত হওয়া উচিত এবং আন্তঃরাষ্ট্রীয় প্রভাব সহ নীতি ও কর্মের সমন্বয় সাধনের প্রচার করা উচিত। একটি শক্তিশালী আন্তঃরাজ্য পরিষদের সচিবালয় জোনাল কাউন্সিলগুলির সচিবালয় হিসাবেও কাজ করতে পারে। 22 The Empowered Committee of Finance Ministers of States proved to be a successful experiment in interstate coordination on fiscal matters. There is need to institutionalize similar models in other sectors as well. A forum of chief ministers, chaired by one of the chief minister by rotation, can be similarly thought about, particularly to coordinate policies of sectors like energy, food, education, environment and health.
রাজ্যগুলির অর্থমন্ত্রীদের ক্ষমতাপ্রাপ্ত কমিটি আর্থিক বিষয়ে আন্তঃরাজ্য সমন্বয়ের একটি সফল পরীক্ষা হিসাবে প্রমাণিত হয়েছে। অন্যান্য সেক্টরেও অনুরূপ মডেল প্রাতিষ্ঠানিকীকরণ করা প্রয়োজন। মুখ্যমন্ত্রীদের একটি ফোরাম, যার নেতৃত্বে একজন মুখ্যমন্ত্রী ঘূর্ণায়মান হয়, বিশেষ করে শক্তি, খাদ্য, শিক্ষা, পরিবেশ এবং স্বাস্থ্যের মতো সেক্টরগুলির নীতিগুলিকে সমন্বিত করার জন্য একইভাবে চিন্তা করা যেতে পারে। 23. অল ইন্ডিয়া সার্ভিস ইন সেক্টরস লাইক হেলথ, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জুডিশিয়ারি শুড বি ক্রিয়েটেড। স্বাস্থ্য, শিক্ষা, প্রকৌশল এবং বিচার ব্যবস্থার মতো সেক্টরে নতুন সর্বভারতীয় পরিষেবা তৈরি করা উচিত। 24. ফ্যাক্টরস ইনহিবিটিং দি কম্পোজিশন অ্যান্ড ফাংশনিং অফ দি সেকেন্ড চেম্বার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ forum of states should be removed or modified even if it requires amendment of the constitutional provisions. In fact, Rajya Sabha offers immense potential to negotiate acceptable solution to the friction points which emerge between center and states in fiscal, legislative and administrative relations. রাজ্যগুলির প্রতিনিধিত্বকারী ফোরাম হিসাবে দ্বিতীয় চেম্বারের গঠন এবং কার্যকারিতাকে বাধা দেওয়ার কারণগুলিকে অপসারণ বা সংশোধন করা উচিত, যদিও এটির জন্য সাংবিধানিক বিধানগুলির সংশোধনের প্রয়োজন হয়। প্রকৃতপক্ষে, রাজ্যসভা আর্থিক, আইনি এবং প্রশাসনিক সম্পর্কের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে যে ঘর্ষণ পয়েন্টগুলি আবির্ভূত হয় সেগুলির জন্য গ্রহণযোগ্য সমাধানগুলির আলোচনার জন্য অপার সম্ভাবনার প্রস্তাব করে। 25. A balance of power between states interests is desirable and this is possible by equality of representation in the Rajya Sabha. This requires amendment of the relevant provisions to give equality of seats to states in the Rajya Sabha, irrespective of their population size. রাজ্যগুলির মধ্যে ক্ষমতার ভারসাম্য বাঞ্ছনীয় এবং এটি রাজ্যসভায় প্রতিনিধিত্বের সমতা দ্বারা সম্ভব। এর জন্য জনসংখ্যার আকার নির্বিশেষে রাজ্যসভায় রাজ্যগুলিকে আসনের সমতা দেওয়ার জন্য প্রাসঙ্গিক বিধানগুলির সংশোধন প্রয়োজন। 26. The scope of devolution of powers to local bodies to act as institutions of self-government should be constitutionally defined through appropriate amendments. সরকারের প্রতিষ্ঠান হিসাবে কাজ করার জন্য স্থানীয় সংস্থাগুলির কাছে ক্ষমতা হস্তান্তরের সুযোগ যথাযথ সংশোধনের মাধ্যমে সাংবিধানিকভাবে সংজ্ঞায়িত করা উচিত। 27. All future central legislations involving states' involvement should provide for cost sharing as in the case of the RTE Act. Existing central legislations where the states are entrusted with the responsibility of implementation should be suitably amended providing for sharing of costs by the central government. রাজ্যগুলির সম্পৃক্ততা জড়িত ভবিষ্যতের সমস্ত কেন্দ্রীয় আইনে RTE আইনের ক্ষেত্রে খরচ ভাগ করে নেওয়ার ব্যবস্থা করা উচিত। বিদ্যমান কেন্দ্রীয় আইন যেখানে রাজ্যগুলিকে বাস্তবায়নের দায়িত্ব অর্পণ করা হয়েছে সেগুলি কেন্দ্রীয় সরকার দ্বারা ব্যয় ভাগাভাগির জন্য উপযুক্তভাবে সংশোধন করা উচিত। 28. The royalty rates on major minerals should be revised at least every 3 years without any delay. States should be properly compensated for any delay in the revision of royalty beyond 3 years. প্রধান খনিজগুলির উপর রয়্যালটির হার কোন বিলম্ব ছাড়াই কমপক্ষে প্রতি 3 বছরে সংশোধন করা উচিত। 3 বছরের বেশি রয়্যালটি সংশোধনে বিলম্বের জন্য রাজ্যগুলিকে যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে হবে। 29. The current ceiling on profession tax should be completely done away with by a constitutional amendment. একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে পেশাকরের বর্তমান সর্বোচ্চ সীমা সম্পূর্ণরূপে প্রত্যাহার করা উচিত। 30. The scope for raising more revenue from the tax mentioned in Article 268 should be examined afresh. This issue may be either referred to the next Finance Commission or an expert committee be appointed to look into the matter. 268 অনুচ্ছেদে উল্লিখিত কর থেকে আরও রাজস্ব বাড়ানোর সুযোগ নতুন করে পরীক্ষা করা উচিত। এই সমস্যাটি হয় পরবর্তী অর্থ কমিশনের কাছে পাঠানো হতে পারে বা বিষয়টি দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করা হতে পারে। 31. To bring greater accountability, all fiscal legislations should provide for an annual assessment by an independent body and the reports of these bodies should be laid in both houses of parliament, state legislature.
বৃহত্তর জবাবদিহিতা আনতে সমস্ত আর্থিক আইন একটি স্বাধীন সংস্থা দ্বারা একটি বার্ষিক মূল্যায়নের ব্যবস্থা করা উচিত এবং এই সংস্থাগুলির প্রতিবেদনগুলি সংসদ, রাষ্ট্রীয় আইনসভার উভয় কক্ষে রাখা উচিত। 32. Considerations specified in the terms of reference of the Finance Commission should be even-handed as between the center and the states. There should be an effective mechanism to involve the states in the finalization of the tour of the Finance Commissions. ফিনান্স কমিশনের শর্তাবলীতে টিওআর উল্লেখিত বিবেচনাগুলি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যেও হস্তান্তর করা উচিত। অর্থ কমিশনগুলির টিওআর চূড়ান্তকরণে রাজ্যগুলিকে জড়িত করার জন্য একটি কার্যকর ব্যবস্থা থাকা উচিত। 33. The central government should review all the existing cesses and surcharges with a view to bringing down their share in the gross tax revenue. কেন্দ্রীয় সরকারকে মোট কর রাজস্বে তাদের অংশ কমিয়ে আনার লক্ষ্যে বিদ্যমান সমস্ত উপকর এবং সারচার্জ পর্যালোচনা করা উচিত। 34. Misuse of the close linkages between the plan and non-plan expenditure. An expert committee may be appointed to look into the issue of distinction between the plan and non-plan expenditure. পরিকল্পনা এবং অপরিকল্পনা ব্যয়ের মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্রের কারণে পরিকল্পনা এবং পরিকল্পনা বহির্ভূত ব্যয়ের মধ্যে পার্থক্যের বিষয়টি দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করা যেতে পারে। 35. There should be much better coordination between the Finance Commission and the Planning Commission. The synchronization of the periods covered by the Finance Commission and the 5-year plan will considerably improve such coordination. অর্থ কমিশন এবং পরিকল্পনা কমিশনের মধ্যে আরও ভালো সমন্বয় থাকা উচিত। ফাইন্যান্স কমিশন এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্ভুক্ত সময়কালের সমন্বয় এই ধরনের সমন্বয়কে যথেষ্ট উন্নত করবে। 36. The Finance Commission division in the Ministry of Finance should be converted into a full-fledged department, serving as the permanent secretariat for the Finance Commissions. অর্থ মন্ত্রণালয়ের অর্থ কমিশন বিভাগকে একটি পূর্ণাঙ্গ বিভাগে রূপান্তরিত করা উচিত, যা অর্থ কমিশনগুলির স্থায়ী সচিবালয় হিসাবে কাজ করে। 37. The Planning Commission has a crucial role in the current situation. But its role should be that of coordination rather than that of micromanaging sectoral plans of the central ministries and the states. বর্তমান পরিস্থিতিতে পরিকল্পনা কমিশনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তবে এর ভূমিকা কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজ্যগুলির ক্ষুদ্র ব্যবস্থাপনার সেক্টরাল পরিকল্পনার পরিবর্তে সমন্বয়ের হওয়া উচিত। 38. Steps should be taken for the setting up of an interstate trade and commerce commission under Article 307 read with entry 42 of List Act. This commission should be vested with both advisory and executive roles with decision-making powers. As a constitutional body, the decisions of the commission should be final and binding on all states as well as the Union of India. Any party aggrieved with the decision of the commission may prefer an appeal to the Supreme Court. তালিকা -1 এর এন্ট্রি 42 সহ পঠিত ধারা 307 এর অধীনে একটি আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য ও বাণিজ্য কমিশন গঠনের জন্য পদক্ষেপ নেওয়া উচিত। এই কমিশনকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সহ উপদেষ্টা এবং নির্বাহী উভয় ভূমিকাই ন্যস্ত করা উচিত। একটি সাংবিধানিক সংস্থা হিসাবে কমিশনের সিদ্ধান্তগুলি চূড়ান্ত এবং সমস্ত রাজ্যের পাশাপাশি ভারতের ইউনিয়নের জন্য বাধ্যতামূলক হওয়া উচিত। কমিশনের সিদ্ধান্তে সংক্ষুব্ধ যে কোনো পক্ষ সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। The report of the Commission was circulated to all stakeholders including state governments, UT administrations and union ministries, departments concerned for their considerate views on the recommendations of the Commission. The comments received from the union ministries, departments and the state governments, UT administrations are under the consideration of the Interstate Council. কমিশনের রিপোর্ট রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন এবং কেন্দ্রীয় মন্ত্রক বিভাগগুলি সহ সমস্ত স্টেকহোল্ডারদের কাছে কমিশনের সুপারিশগুলির উপর তাদের বিবেচিত মতামতের জন্য প্রচার করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রক বিভাগ এবং রাজ্য সরকারগুলি ইউটি প্রশাসন থেকে প্রাপ্ত মন্তব্যগুলি আন্তঃরাজ্য পরিষদের বিবেচনাধীন। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।